আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইন 1872-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাডমিশন অ্যান্ড কনফেশন, স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি। অ্যাডমিশন অ্যান্ড কনফেশন এই টপিকটা সাক্ষ্য আইনের ধারা 17 থেকে ধারা 31-এর এই কয়েকটা ধারার মধ্যে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের 17 থেকে 31 ধারা পর্যন্ত স্বীকৃতি বা স্বীকারোক্তি, যেটাকে অ্যাডমিশন বলে, নিয়ে আলোচনা করা হয়েছে। আর দোষ স্বীকারোক্তি, কনফেশন যেটা, সেটা স্বীকৃতিরই একটা শাখা। এবং 24 থেকে 30 ধারা পর্যন্ত দোষ স্বীকারোক্তি বা কনফেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মানে 17 থেকে 31 এটা হচ্ছে স্বীকারোক্তি বা স্বীকৃতি। ধারা 17 থেকে 31-এর মধ্যে আছে স্বীকৃতি, অ্যাডমিশন। আর অ্যাডমিশনেরই একটা পার্ট, একটা অংশ হচ্ছে কনফেশন। এই কনফেশনটা আলোচনা করা হয়েছে ধারা 24 থেকে ধারা 30 পর্যন্ত। তো 24 ধারা অনুসারে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেখানে হচ্ছে 24 ধারা অনুসারে অনুচিত প্রভাবজনিত দোষ স্বীকারোক্তি, 25 ধারা অনুসারে পুলিশের নিকট দোষ প্রদত্ত দোষ স্বীকারোক্তি, 26 ধারা অনুসারে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য না, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের এই লেকচারটাতে আমরা শুধুমাত্র অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী লেকচারটিতে আমরা আলোচনা করব কনফেশন সম্পর্কে। যেহেতু অ্যাডমিশন এন্ড কনফেশন দুইটা যদি একসাথে আলোচনা করতে চাই, তবে ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আজকের লেকচারে আমরা দেখব অ্যাডমিশন সম্পর্কে, এবং পরবর্তী লেকচারটাতে আমরা দেখব হচ্ছে কনফেশন সম্পর্কে। তো অ্যাডমিশন নিয়ে ধারা 17-তে যেটা বলছে, ধারা 17 হচ্ছে অ্যাডমিশন বা স্বীকারোক্তি, এই বিষয়টাকে হচ্ছে কি ডিফাইন করে দিছে, সংজ্ঞায়িত করে দিছে। তো 17 ধারা অনুযায়ী অ্যাডমিশন হলো, স্বীকৃতি হলো মৌখিক বা দালিলিক বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত কোনো বিবৃতি, যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে, এবং অতঃপর যা বর্ণিত ব্যক্তিদের যে কোনো একজন কর্তৃক এবং উল্লেখিত পরিস্থিতির অধীনে প্রদত্ত হয়। মানে স্বীকৃতি বা অ্যাডমিশন হলো মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত কোনো বিবৃতি। আমি আবার বলি, স্বীকৃতি বা অ্যাডমিশন হলো মৌখিক, দালিলিক, মানে মৌখিক কোনো মুখে যদি সে স্বীকার প্রদান করে, সে যদি লিখিতভাবে স্বীকার প্রদান করে, অথবা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত, সে যেন কোনো অডিও রেকর্ড করে বা হচ্ছে ভিডিও রেকর্ডের মাধ্যমে কোনো বিবৃতি দেয়, যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে, এবং যা অতঃপর বর্ণিত ব্যক্তিদের যে কোনো একজন কর্তৃক এবং উল্লেখিত পরিস্থিতির অধীনে প্রদত্ত হয়। এই বিষয়টাকে আমরা যদি একটু বিশ্লেষণভাবে এবং সহজভাবে বুঝতে চাই, তবে স্বীকৃতি বা অ্যাডমিশনের কিছু উপাদান আছে, যে উপাদানগুলো বুঝতে পারলে আপনি অ্যাডমিশন বা স্বীকৃতি কাকে বলে সেটা আপনারা বুঝতে পারবেন। তো স্বীকৃতি বা অ্যাডমিশনের উদাহরণগুলো যদি উপাদানগুলো যদি দেখি, প্রথমে হচ্ছে কি স্বীকৃতি বা স্বীকৃতি এর আবশ্যিক একটা উপাদান হচ্ছে, এটা অবশ্যই একটা স্টেটমেন্ট হতে হবে, একটা বিবৃতি হতে হবে। স্বীকৃতিটা অবশ্যই একটা স্টেটমেন্ট হতে হবে, একটা বিবৃতি হতে হবে, এটা অবশ্যই একটা বিবৃতি হতে হবে। এটা হচ্ছে এক প্রথম উপাদান। 2 নম্বর উপাদান হচ্ছে কি, এমন বিবৃতি মৌখিক হতে পারে, মৌখিক ভাবে হতে পারে, দালিলিক হতে পারে, বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত হতে পারে। এই যে স্বীকৃতিটা, হ্যাঁ, এই যে তার স্টেটমেন্টটা, সেটা মৌখিক ভাবে হতে পারে, লিখিত দালিলিক বা ডকুমেন্ট আকারে হতে পারে, বা ডিজিটাল রেকর্ডের মাধ্যমে রেকর্ডকৃত হতে পারে। পরবর্তী আবশ্যিক উপাদান হচ্ছে এমন বিবৃতি বিচার বিষয়ক, বিচার্য বিষয়ক বা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে। এই যে বিবৃতিটা, স্টেটমেন্টটা, যেটা হচ্ছে মৌখিক ভাবে দিল বা দালিলিক আকারে দিল বা ডিজিটাল রেকর্ডে দিল, সেটা যে বিচার্য বিষয়, সেই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, যে বিষয়টা নিয়ে হচ্ছে আদালতে, মানে বিষয়টা দাঁড়াইছে ফ্যাক্ট, ওই ফ্যাক্টটা সম্পর্কে হচ্ছে কি কোনো একটা অনুমান ইঙ্গিত করতে। তারপর হচ্ছে কি এমন বিবৃতি যে কোনো ব্যক্তি কর্তৃক এবং 18 থেকে 30 দ্বারায় উল্লেখিত পরিস্থিতিতে হতে হবে। এই যে এমন এই বিবৃতিটা দিবে, যে স্টেটমেন্টটা দিবে, যেটা মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ডে হতে পারে এবং বিচার্য বিষয়কে ইঙ্গিত করবে, ওই বিবৃতিটা যে কোনো ব্যক্তি কর্তৃক
এবং 18 থেকে 30 ধারায় উল্লেখিত যে পরিস্থিতি দেওয়া আছে আমাদের সাক্ষ্য আইনে, সেই পরিস্থিতির তে প্রদত্ত হতে হবে, সেই পরিস্থিতির মধ্যে দিতে হবে। যদি দেয় তবে এটা হবে কি একটা অ্যাডমিশন বা স্বীকৃতি। তো এভিডেন্স অ্যাক্টের 2022 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। 2022 সালের আগে ডিজিটাল রেকর্ডে ধারণকৃত বিবৃতিটা ছিল না। 2022 সালের পরবর্তীতে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, এই অ্যামেন্ডমেন্টটা আসার পরে ওই বিষয়টাকে তিনটা বিষয় উল্লেখ করছে, এখানে ডিজিটাল রেকর্ডটা ওই ইনক্লুড করছে। আগে শুধু ছিল হচ্ছে মৌখিক স্বীকৃতি, ওরাল এডমিশন, আর একটা হচ্ছে ডকুমেন্টারি এডমিশন। কিন্তু বর্তমানে হচ্ছে 2022-এ অ্যামেন্ডমেন্ট আসার পরে সংশোধনে 17 ধারায় স্বীকৃতি তিন প্রকার: একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, ওরাল এডমিশন, আর একটা হচ্ছে দালিলিক স্বীকৃতি, ডকুমেন্টারি এডমিশন, আর একটা হচ্ছে ডিজিটাল রেকর্ডে ধারণকৃত স্বীকৃতি, সেটাকে হচ্ছে স্টেটমেন্ট কন্টেন্ট ইন ডিজিটাল রেকর্ড। এখন দেখবো যাদের বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে। কার কার বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে? হ্যাঁ, এটা 18 ধারা অনুযায়ী বলছে যে কাদের বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে। এখানে হচ্ছে যে মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকারোক্তি। যদি কার বক্তব্য হচ্ছে সরাসরি স্বীকারোক্তি বলে গণ্য হবে? মামলার কোনো পক্ষ বা তার প্রতিনিধির স্বীকারোক্তি। মামলার সরাসরি পক্ষ বা সে যদি কোনো প্রতিনিধি নিয়োগ করে তবে তার স্বীকারোক্তিও হচ্ছে অ্যাডমিশন বলে গণ্য হবে। তারপর হচ্ছে তার বক্তব্য হচ্ছে কি অ্যাডমিশন বলে বা স্বীকারোক্তি বলে গণ্য হবে। 2 নম্বর হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে তার বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে যদি সে অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি দেয়। মানে একটা মোকদ্দমা বা মামলার বিষয়বস্তুতে যার মালিকানা বা স্বার্থ আছে, হ্যাঁ, আর্থিক স্বার্থ আছে, তার বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে যদি সে অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি দেয়। তার স্বার্থ এখানে আছে, তার ইন্টারেস্ট আছে, তার উপর ভিত্তি করে যদি সে বিবৃতি দেয় ওই মামলার ক্ষেত্রে, যে মামলাতে তার বিষয়বস্তুতে তার মালিকানা অথবা আর্থিক স্বার্থ আছে, তখন ওই ব্যক্তির বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে বা এডমিশন বলে গণ্য হবে। তারপর হচ্ছে যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে সে সকল ব্যক্তির বিবৃতি স্বীকারোক্তি বলে গণ্য হবে। মানে যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে সেই সকল ব্যক্তির বিবৃতিও হচ্ছে স্বীকারোক্তি বা এডমিশন হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে কোনো প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তা প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে স্বীকারোক্তি বলে গণ্য হবে। বা কোনো মামলার যদি প্রতিনিধিত্ব করে কেউ, কোনো পার্টির যদি কোনো কেউ প্রতিনিধিত্ব করে, বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তা প্রতিনিধি হিসেবে প্রদত্ত করলে সে তার স্বীকারোক্তিও কি হবে? এই যে যে মূল বাদী তার প্রতিনিধি হিসেবে যখন প্রতিনিধি দিবে তখন সেটা অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। তো এখানে কয়টা পয়েন্ট দেখলাম যাদের স্বীকারোক্তি, যাদের বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে। প্রথমে দেখলাম হচ্ছে মামলার পক্ষ যারা আছে তারা, অথবা তাদের প্রতিনিধির স্বীকারোক্তিও হচ্ছে অ্যাডমিশন হিসেবে বা বক্তব্য হচ্ছে অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে তার বিবৃতি স্বীকারোক্তি বলে গণ্য হবে যদি সে অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি দেয়। তারপর হচ্ছে যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। কোনো প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তা প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে স্বীকৃতি বলে গণ্য হবে। এখন আমরা দেখব দলিলের বিবরণ সম্পর্কিত মৌখিক বিবৃতির ক্ষেত্রে প্রাসঙ্গিক। ঠিক আছে, এটা হচ্ছে ধারা 22। সাক্ষ্য আইনের 22 ধারার দলিলের বিবরণে বিষয়ে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হওয়ার শর্তসমূহ উল্লেখ করা হয়েছে। মানে দলিল যে বিবরণ সেটার মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হওয়ার কিছু শর্ত হচ্ছে এখানে 22-এ বলছে। 22 ধারা শুরুতে বলা হয়েছে কি দলিলের বিবরণ বিষয়ে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক না। 22 ধারার শুরুতে বা সাধারণ নিয়ম হচ্ছে কি দলিলের বিবরণ বিষয়ে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক না, দলিলের বিবরণ দালিলিক ভাবে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধারা 22-এ প্রথমে বলছে। তারপর হচ্ছে নিম্নলিখিত শর্তে 22 ধারার দলিলের বিবরণ মৌখিক স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক করাইছে। ব্যতিক্রম কি বলছে কি দুইটা ব্যতিক্রম।
শর্ত দুইটা কি? 22 ধারার অধীন দলিল বিবরণের বিষয়ে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে দুইটা শর্তে। প্রথমে হচ্ছে, যে পক্ষ দলিলের বিবরণ প্রমাণ করতে প্রস্তাব করে সেই পক্ষ দেখাবে যে এমন দলিলের বিবরণ বিষয়ে 65 ধারায়, মানে এই যে 65 ধারায় যে মাধ্যমিক সাক্ষীর কথা বলা হয়েছে, আমাদের এভিডেন্স অ্যাক্টের 65 ধারায় মাধ্যমিক সাক্ষীর কথা বলা হয়েছে, এটা আমরা পরে পড়বো। এই মাধ্যমিক সাক্ষ্য দিতে অধিকারী যে পক্ষ দলিলের বিবরণ প্রমাণ করতে প্রস্তাব করেছে সেই পক্ষ দেখাবে যে এমন দলিলের বিবরণ 65 ধারা অনুসারে মাধ্যমিক সাক্ষ্য দিতে অধিকারী। তারপরে সে দেখাবে যে সেই পক্ষ দেখাবে যে বিরোধীয় দলিলটি খাঁটি বা প্রকৃত দলিল। মানে 22 ধারা অনুযায়ী যদি দলিলের ব্যাপারে সে মৌখিক সাক্ষী দেয়, তবে মৌখিক সাক্ষ্য দেওয়ার আগে তাকে প্রমাণ করতে হবে যে দলিলটা খাঁটি। দলিলটা খাঁটি যদি এটা প্রমাণ করতে পারে, তখন পরবর্তীতে 22 ধারার যে সাধারণ নিয়ম, দলিলের বিষয়ে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক না এর ব্যতিক্রম হিসেবে সে দলিলের ব্যাপারে মৌখিক বিবৃতি দিতে পারে। তারপর হচ্ছে ডিজিটাল রেকর্ডের বিবরণ বিষয়ে মৌখিক বিবৃতির ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটা হচ্ছে 22-এর ক দ্বারা, এটা অ্যামেন্ডমেন্ট 2022 সালে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এটা ইনক্লুড করা হয়েছে। এখানে বলছে কি, যে উত্থাপিত ডিজিটাল রেকর্ডের বিশুদ্ধতা বিচারের বিষয়ভূতি না হওয়া পর্যন্ত ডিজিটাল রেকর্ডের বিবৃতি বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক না। যে ডিজিটাল রেকর্ডের বিবৃতি, সেটা সেই বিষয়ে ডিজিটাল রেকর্ড যেটা আছে সেটাই আপনাদের ক্লিক করে দেখাতে হবে, এখানে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক। তারপরে এখানে ধারা 23, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, এটা আপনারা পড়বেন ভালো করে। যে 23 ধারা, 23 ধারা বলছে কি, দেওয়ানি মামলায় স্বীকৃতি কখন প্রাসঙ্গিক। কোন কোন ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক। কোন কোন ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক সেই সকল ক্ষেত্র 23 ধারায় বলা হয়নি, কিন্তু কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক না সেই ক্ষেত্র সমূহ 23 ধারায় বলছে। তো এভিডেন্স অ্যাক্টের 23 ধারা অনুযায়ী দুইটা ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক না। কোন দুইটা ক্ষেত্র? এক নাম্বার হচ্ছে কি, যদি স্বীকৃতিটা এই শর্তে করা হয় যে উক্ত স্বীকারোক্তি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। মানে আপনি ধরেন একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হইলো, তখন আপনারা আপোষে মীমাংসা করার জন্য বললেন কি, এক পার্টি আরেক পার্টিকে বললেন কি, যে আপনি স্বীকার করলেন যে এই জমিটা আপনি তার থেকে জবরদখল করে নিয়ে নিছেন, আপনি এখন তার দিয়ে দিবেন। আপনারা নিজেরা নিজেরা আপোষ মীমাংসা করার জন্য একটা শর্ত দিলেন কি, যে আমি যদি স্বীকারোক্তিটা দেই তবে এটা নিয়ে আবার পরবর্তীতে আদালতে সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবেন না। এমন শর্তে যদি দেয়, আর যদি ওই পার্টি শর্ত মেনে নেয় তার আপোষে যাওয়ার জন্য, পরবর্তীতে আবার সে চিটিং করে সে মামলা জেতার জন্য আদালতে আইসা আবার তার এই সাক্ষীটা, তার এই বক্তব্যটা, এই স্বীকারোক্তিটা মানে সে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবে না। এটাই বলছে হচ্ছে 22 22-এর মানে 23 ধারার 1 নম্বর যে ব্যতিক্রমটা। হ্যাঁ, সেটা বলছে কি, যে যদি স্বীকৃতিটা এই শর্তে করা হয় যে উক্ত স্বীকারোক্তি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যদি এইরূপ পরিস্থিতিতে স্বীকারোক্তি দেওয়া হয় যে তাদের মধ্যে কোনো চুক্তি ছিল যে তারা এই স্বীকারোক্তি সম্পর্কে কোনো সাক্ষী দিবে না। ধরেন আগের মামলাটাই, যে এক দুইটা পার্টি যে মামলা মোকদ্দমা দায়ের করলো যে আমি তোমার জমিটা আসলে জোর করে নিয়ে নিছি, আমি তোমার ফেরত দিয়ে দিব। হ্যাঁ, তারা একটা চুক্তি করলো কি, যে আমি ফেরত দিয়ে দিব, কিন্তু তুমি পরবর্তীতে এই যে আমি স্বীকার করলাম এই স্বীকারোক্তিটা তুমি নিয়ে আবার পরবর্তীতে চালাকি করে নিয়ে আদালতে দিয়া তুমি আবার মোকদ্দমার যে প্রসিডিং সেই প্রসিডিং এ ব্যবহার করতে পারবে না, এরকম যদি চুক্তি করে, তবে এরূপ অবস্থায় তার এই স্বীকারোক্তি কি করা যাবে না, সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে না। উল্লিখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি প্রাসঙ্গিক। দুইটা ক্ষেত্র ছাড়া, একটা হচ্ছে যদি স্বীকৃতিটা এই শর্তে প্রদান করা হয় যে উক্ত স্বীকারোক্তি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। 2 নম্বর হচ্ছে, যদি এইরূপ পরিস্থিতিতে স্বীকারোক্তি দেওয়া হয় যে তাদের মধ্যে কোনো চুক্তি ছিল যে তারা এই স্বীকারোক্তি সম্পর্কে কোনো সাক্ষী দিবে না পরবর্তীতে। এই দুইটা ক্ষেত্র ব্যতীত দেওয়ানি মোকদ্দমায় অন্যান্য সকল ক্ষেত্রে স্বীকৃতি হচ্ছে কি প্রাসঙ্গিক। তো আজকে অ্যাডমিশন সম্পর্কে বা স্বীকৃতি সম্পর্কে আলোচনা এতটুকুই। আমরা পরবর্তী লেকচারে দেখবো হচ্ছে দোষ স্বীকারোক্তি বা কনফেশন সম্পর্কে। কনফেশন সম্পর্কে আমরা 24 থেকে 31 ধারা পর্যন্ত বিস্তর আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।